সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নারী নির্যাতনের বিচারে গুরুত্ব। কৃষি কার্ড বিতরণের পরীক্ষামূলক উদ্বোধন পয়লা বৈশাখে টাঙ্গাইল থেকে। ট্রেন বাসে ঘরমুখো মানুষের ভিড়, নৌপথেও ফিরছেন অনেকে। যানজটের জায়গাগুলো মনিটর করছে সরকার। দেশে আর কারো আধিপত্য মানবে না জনগণ, মন্তব্য জামাত আমিরের। নির্বাচনে পরাজিতদের প্রশাসক নিয়োগ দিচ্ছে বিএনপি, অভিযোগ সংবাদ সম্মেলনে। নারিজানি ও সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান, কঠোর হুঁশিয়ারি। যুদ্ধবিরতি নয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ মোস্তফা খামিনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলা নববর্ষ 1433-এর প্রথম দিনেই কৃষকদের কার্ড দিতে যাচ্ছে সরকার। পরীক্ষামূলকভাবে এই কার্ড দেয়া হবে পয়লা বৈশাখ বা 14 এপ্রিল। এদিকে ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব আহমেদ সরোয়ারের রিপোর্ট। ঈদের ছুটির শুরুর দিনেও মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে বেলা 12টার কিছু আগে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেলা 2টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব অপেক্ষমান সাংবাদিকদের জানান, আলোচ্যসূচি অনুসারে সম্পূরক বাজেট নির্দিষ্টকরণ অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার IFDA-তে বাংলাদেশের যোগদানের প্রস্তাবও অনুমোদন করা হয়। এছাড়া মন্ত্রিসভা ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থা মিলে বিশেষ ড্রাইভ দেওয়ার সুমোটো সিদ্ধান্ত হয় বলে জানান নাসিমুল গনি। যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এজেন্ডার বাইরে দুটো বিষয় আলাপ হয়েছে, যেটা বললাম যে শিলাবৃষ্টি হয়েছে গতকালকে, এটা এজেন্ডাতে ছিল না আমাদের, সেইটা আলাপ করা হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে এবং ফ্লাড হচ্ছে, এই জায়গায় মানুষজনের কষ্ট লাঘবের জন্য যে সাপোর্ট দেওয়া দরকার, সেটার জন্য ছুটির মধ্যে কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয় কাজ করে এখানে যে সাপোর্ট পার্টনার দরকার সেগুলো তারা দেবে, ডিটেল ওয়ার্কআউট করে। আর ইতিমধ্যে জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে। এর আগে সচিবালয়ে আসার পরপরই রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ এবং ঢাকার 2 সিটি প্রশাসকের সাথে আলোচনা করেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে বিদেশ থেকে আমদানি না, অর্থাৎ আমাদের এখানে লোকাল যারা আমাদের এক্সপার্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্লাস প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণেও দিয়েছে, আমরাও দিয়েছি। মন্ত্রিসভার বৈঠকের আগে বেলা 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কক্ষে কৃষিকার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয় 14 এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইলের সদর উপজেলায় কৃষকদের মাঝে কার্ড বিতরণের মাধ্যমে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। 11টি উপজেলায় একযোগে এই কার্ড বিতরণ করা হবে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাড়ি ফেরার খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোবাশ্বের আহমদ। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। মোবাশ্বের, বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন স্টেশনে, আর ট্রেনের শিডিউল বিপর্যয় আছে কিনা? আমি এখন রয়েছি কমলাপুর রেল স্টেশনে, আপনি জানেন, এবং আপনি যেটা জানতে চেয়েছেন যে ঘরমুখো মানুষের যে ভিড়, আপনাকে আমি যদি দেখাতে চাই যে কমলাপুর রেল স্টেশনে কিন্তু প্রতি 15 মিনিট অন্তর অন্তর ট্রেন ছাড়ছে, এবং এই ট্রেনগুলো দিয়ে মানুষ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এখানে কিন্তু মানুষজন ভিড় করছে। আমি ভোর থেকে এখানে রয়েছি, আমি দেখতে পাচ্ছি যে শত শত হাজার হাজার মানুষ ট্রেনে করে, অর্থাৎ উত্তরাঞ্চলের মানুষগুলো আসলে ট্রেনে করেই যাওয়ার জন্য এখানে এসেছে, এবং এই কমলাপুর স্টেশনে প্রতি 15 মিনিট অন্তর অন্তর ট্রেন ছাড়ছে, এবং শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি সেটি এখন আমরা দেখতে পাইনি। তবে কিছু ট্রেন অল্প কিছুক্ষণ দেরি করে যাচ্ছে, অর্থাৎ 5 মিনিট 10 মিনিট দেরিতে ছাড়ছে, এটাকে একটু
এই জায়গাতেই যারা যাত্রী তারা বলছেন যে অল্প একটু দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া আর কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা আমরা এখান থেকে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা আমরা কিন্তু শুনতে পাইনি বা জানতেও পারিনি। তাছাড়া আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে যেই প্রবেশের যে বিষয়টি সেটি কিন্তু খুবই কড়াকড়ি করা হয়েছে, অর্থাৎ টিকিট ছাড়া কিন্তু কোনো যাত্রীকে দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ ক্ষেত্রে এনআইডিও চেক করা হচ্ছে, যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদের এনআইডিও চেক করা হচ্ছে। যাত্রী সাধারণকে এনআইডি নিয়ে আসতেও অনুরোধ জানিয়েছে, এনআইডির ছবি যদি জাস্টিফাই করছে। তাছাড়া আরো একটি বিষয় যদি জানাই যে এই কমলাপুর রেলওয়ে স্টেশনের যে নিরাপত্তা ব্যবস্থা এটি কিন্তু জোরদার করা হয়েছে এবং যেহেতু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেই কারণে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে যাত্রী সাধারণ ছাড়া অন্য কারণে এখানে দেখা যাচ্ছে না, হকারও দেখা যাচ্ছে না, কুলিও দেখা যাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে আমরা যাত্রীর সাথে কথা বলছি, তারা বলছে যে নির্ঝঞ্ঝাট এবং শান্তিপূর্ণভাবেই সময় মতো ট্রেনে চড়ে গন্তব্যে যেতে পারবেন এমনকি আশা ব্যক্ত করেছেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। মুবাশির, আপনাকে ধন্যবাদ। ঈদকে কেন্দ্র করে যানজট হতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোতে সার্বক্ষণিক মনিটরিং আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বরিশালের বাকেরগঞ্জের গোমা সেতু উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ঢাকা বরিশাল মহাসড়কটি 2 লেনের, এটি আরও প্রশস্ত হওয়া দরকার। দ্রুততম সময়ের মধ্যে এই কাজ কিভাবে শুরু করা যায় সে বিষয়ে সরকার গুরুত্বের সাথে ভাববে বলে জানান মন্ত্রী। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন সহ সড়ক ও জনপথের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উচ্চতা কম হওয়ার কারণে বড় নৌযান চলাচলে বিঘ্ন হওয়ার বিষয়টি তুলে ধরে এ বিষয়ে সংবাদ প্রচার করেছিল বাংলাভিশন। পরে 3 বছর ধরে কাজটি বন্ধ রেখে যথাযথ প্রক্রিয়া গ্রহণের পর এটির মাঝখানের স্প্যানের উচ্চতা 6 ফুট বাড়িয়ে উদ্বোধন করা হলো সেতুটি। ঈদের ছুটির প্রথম দিনে গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড় ছিল। পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যেই যাত্রা করতে পেরে খুশি নৌপথের যাত্রীরা। নির্ধারিত ভাড়া দিয়ে স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন সবাই। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে দীর্ঘ ছুটিতে ঘরে ফেরা মানুষের ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। কেউ যাচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে। ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যের যাত্রা। লং জার্নি ছোটবেলা থেকে করে আসছি, অনেক ভালো লাগে আমার। বরিশালে আশেপাশে অনেক নদী বেশি, তো লঞ্চটাই আমরা প্রেফার করি মেইনলি, আর এটা খুবই আনন্দদায়ক। গাড়িতে যে পরিমাণ হ্যাসেল আমাদের পোহাতে হয় সেক্ষেত্রে আমরা লঞ্চে খুবই নির্বিঘ্নে, এবং আমরা ফ্রেন্ডসরা এসেছি, ভাই ব্রাদার, এনজয় করতে করতে আমরা যাচ্ছি। রাস্তাঘাটে আসতেও খুব ভালো লাগছে, কোনো যানজট নাই, খুবই ভালো লাগছে। অতিরিক্ত তেমন কোনো ভাড়াও নেয় নাই। অন্যান্য বছরগুলোর তুলনায় এবার কুলিদের টানা হ্যাচড়া কম, অনেক যাত্রী এতে স্বস্তি প্রকাশ করছেন। সদরঘাট যে নিয়ম শৃঙ্খলাটা ওটা বর্তমানে ভালো করতে আছে, যে কোনো কুলির ঝামেলা নাই বা টার্মিনালে কোনো ঝামেলা নাই। প্রত্যেকবার গেটে আসলেই কুলিরা ধরে, বাট এবার আমাদের ওরকম ঝামেলা হয়নি। আমরা স্বাচ্ছন্দ্যে বাইক ঢুকাইছি, বাইকে একদম লঞ্চে নিয়ে আসছি, কোনো ঝামেলা হয়নি, কোনো কুলিতেও ঝামেলা করেনি। এবার এক্সট্রা যে ফিসাটা দিয়েছে সেটা হচ্ছে ট্রলিটা আমাদেরকে ফ্রি দিয়েছে এবং এটা কোনো চার্জ নেয়নি। আগামী 1-2 দিনে যাত্রী চাপ বাড়বে বলে আশা লঞ্চ মালিকদের। ছুটির দিনগুলোতে এখন খুব অল্প কিছু মানুষই আমরা পাচ্ছি, এখনও চাপ শুরু হয় নাই। আমরা আশা করছি আগামীকাল থেকে আরও চাপ বাড়বে, কারণ আগামীকাল গার্মেন্টস ছুটি হওয়ার একটা কথা আছে, তো তখন চাপটা একটু বাড়তে পারে। দক্ষিণাঞ্চলগামী মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। সরকারি ঘোষণার পরও বিড়ম্বনা কাটছেই না পেট্রোল পাম্পের জ্বালানি সরবরাহে। দীর্ঘ লাইনে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে ভোক্তাদের। ডিপো থেকে জ্বালানি না পেয়ে অনেক পাম্প স্টেশন বন্ধ। ভোক্তারা বলছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর জ্বালানি মজুদের কারণেই সমস্যা প্রকট হচ্ছে। তবে পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে, জ্বালানি মজুদের অভিযোগ সত্য নয়। সরকার পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহ না করাতেই এই সমস্যা দেখা দিয়েছে। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। ঈদযাত্রা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ঘরমুখো লাখো মানুষকে নিয়ে ছুটছে বিভিন্ন ধরনের হাজারো যানবাহন। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল ঈদে জ্বালানি তেলের কোনো সংকট থাকবে না, কিন্তু ঈদের ছুটির প্রথম দিন মঙ্গলবার দেখা গেছে আরও তীব্র হয়েছে জ্বালানি সংকট। রাজধানীর বেশিরভাগ স্টেশনের চিত্র একই রকম। যতদূর চোখ যায় গাড়ির এই দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ব্যবহৃত বাহনটির জন্য জ্বালানি সংগ্রহ করতে দেখা যায় ভোক্তাদের। জ্বালানি তেল পাওয়া নিয়ে বিড়ম্বনার নানা অভিযোগ ভোক্তাদের।
অনেকগুলা পাম্প খোলা আর কি অফ, এই কারণে এখানে চাপটা বেশি আমার মনে হচ্ছে আর কি। আমরা কিন্তু নিউজে দেখতেছি তেল পর্যাপ্ত আছে, কিন্তু আমরা এই যে পাম্পগুলোতে আসলে আমরা তেল ঠিকঠাক মতো পাচ্ছি না। তেল নাই, তো তেল যদি থাকে তাহলে পাম্প কেন বন্ধ থাকে? ওর তেলের মধ্যে কেরোসিন দেখতে পাচ্ছি পাম্পটা খুলে, তারপরে আমি ওখান থেকে তেল নিই নাই, আবার আমি এখানে এসে সিরিয়ালে দৌড়ছি। আজকে প্রায় 40 মিনিট হইল আমি সিরিয়ালে আছি। আমরা ট্যাঙ্কি ফুল চাচ্ছি, কিন্তু ট্যাঙ্কি ফুল দিচ্ছে না। 200-300 টাকা করে নিচ্ছে, এটা আমাদের বিরাট মনে হচ্ছে, কষ্ট হচ্ছে যাত্রী। সিন্ডিকেটের কারণে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। সিরিয়ালে আছি, এখন পর্যন্ত তেল পাই নাই, এখন পর্যন্ত তেল আসে নাই। কিছু কিছু স্টেশনের চিত্র ভিন্ন। একেবারেই জ্বালানি না পেয়ে এভাবেই শুয়ে বসে সময় পার করছেন পাম্প স্টেশনের কর্মীরা। বলছেন পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ডিজেল বা অকটেন। বসে আছে, তেল নাই, তেল আসবে তারপর আবার স্টার্ট করবো। আমাদের যে ডিপো আছে এখান থেকে তেলই দেয় না, তেল তাও যদি দেয় 9,000, সর্বোচ্চ গেলে 13,000 লিটার, তাও আমাদের লিমিট আছে, লিমিটের ভিতরে দিতে হয়, তাও তেল সর্বোচ্চ রাত 12টা পর্যন্ত যায়। সংকট উত্তরণে সরকারকে দ্রুত মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল। সরকার তার পূর্ণ একেবারেই ওপেন করে তার হাতে একেবারে তেল শূন্য করতে চাচ্ছেন না। এটা মনে হয় কোনো পাম্প যদি বলে না আমার কাছে তেল নাই, তারা ওই ট্যাঙ্কের ভিতরে যে গ্যাস দিয়ে মাপার ব্যবস্থা আছে সেখানে যেও চেক করতে চলে যাচ্ছে। আরে হাজার হাজার লোকের সাথে কি প্রতারণা করতে পারে? পাম্প মালিকরা পারবে না। যদি সরকারের কাছে সাফিসিয়েন্ট স্টক থেকেই থাকে, যেটা ওনারা বলতেছেন, এটা প্যানিক বাইং হবে না। এটা হবে কি, আপনি যেভাবে প্রতিনিয়ত তেল ওই পেমেন্ট নিয়ে ডিপোতে যাবে, প্রত্যেক পাম্পকে এক এক গাড়ি করে ফুল তেল দিয়ে দেখ, তাহলে ওই তার ভিতরেও একটা আস্থা অর্জন হবে এবং সে সব পাম্পে তেল দিতে পারবে। সমস্যা সমাধানে স্টেশনগুলোতে কঠোর মনিটরিং এর দাবি সচেতন ভোক্তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন ও প্রয়োজনীয় সহায়তা দেবে জামাত ইসলামী, জানিয়েছেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও 1000 শয্যার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শেষ হবে, এমন প্রত্যাশা তার। মঙ্গলবার রাজধানীর মিরপুর 15 আসনের বাসিন্দাদের মাঝে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন জামাতের আমির। তিনি বলেন, কিছু দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল, অথচ চীন দেশের অর্থনীতি অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেকটা নিঃশব্দে। দেশটির রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান আরও উদ্যোগী হয়ে সহায়তা অব্যাহত রাখার। জামাত আমির জানান, নতুন করে কোনো দেশের আধিপত্যের বোঝা সহ্য করবে না তার দল। প্রত্যাশা করেন শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা উন্নয়নে একসাথে কাজ করবে দুই দেশ। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, দুদেশের বন্ধুত্ব দুটি দেশের মানুষের হৃদয়ে মিশে গেছে। তিস্তা চুক্তি এগিয়ে নিতে জামাতের সহায়তা চান চীনের রাষ্ট্রদূত। মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন, এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব। এদিকে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি সরকার, অভিযোগ জামাত ইসলামীর। মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও সরকার সেদিকে না গিয়ে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দিচ্ছে। এটিকে গণতান্ত্রিক ধারার ওপর সরকারের অন্যায় হস্তক্ষেপ ও জুলাইয়ের চেতনার পরিপন্থী বলে মনে করেন তিনি। যারা নির্বাচনে বিপুল ভোটে হেরেছে তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হাস্যকর বলেও মন্তব্য করেন আব্দুল হালিম। একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া ও বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়াকেও সরকারের জুলাইয়ের চেতনা বিরোধী বার্তা বলে দাবি করেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি ও মিলিশিয়া বাহিনী বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলেমানি ইসরায়েলের হামলায় নিহতের খবর স্বীকার করেছে তেহরান। এদিকে হামলাকারীরা পরাজয় স্বীকার না করলে যুদ্ধবিরতি হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতিতে যেতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দুই দেশ।
সর্বোচ্চ নেতা মুস্তাফা খামিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল নতজানু হয়ে হার স্বীকার করা না পর্যন্ত তেহরান যুদ্ধবিরতিতে যাবে না। এদিকে আলী লারিজানি ও রেজা সোলেইমানি নিহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে ইরান। জানিয়েছে তাদের সাথে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান আলী বায়েতও নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার সময় আলী লারিজানির সাথে ছিলেন তিনি। অন্যদিকে ইরানকে শায়েস্তা করতে ইউরোপের মিত্রদের পাশে না পেয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত অভিযান সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন। টালমাটালে অবস্থায় ইরানে আগ্রাসনের প্রতিবাদে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জো ক্যান্ট। প্রতিক্রিয়ায় একে ভালো খবর বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যারা ভোট দেয়নি বর্তমান সরকার তাদেরও সরকার, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, যে দলই করুক, যারা উপযুক্ত তাদেরকেই সহায়তা দেওয়া হবে। ইশরাক হোসেন আরও বলেন, প্রান্তিক পর্যায়ে যারা রয়েছে সরকার তাদের ভুলে যায়নি, সহায়তার ব্যাপ্তি আরও বাড়বে বলেও তিনি আশ্বাস দেন। আরও জানাচ্ছেন নিয়াজ মাকতুম। দুপুরে রাজধানীর সূত্রপুর কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মন্ত্রী। পরে ঢাকা ৬ আসনে এই অংশে প্রায় ৫০০ মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আমাদের সরকার গঠন করেছে ১ মাস হলো মাত্র, এর মধ্যে রমজান মাস রয়েছে, এর মধ্যে নানা ধরনের কার্যক্রমের মধ্যেও আমরা যারা প্রান্তিক পর্যায়ে যে সকল জনগোষ্ঠী রয়েছেন তাদের কথা আমরা ভুলে যাই নাই। আমরা এই ধরনের যে চ্যারিটেবল কাজ সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছে। এখন আমরা যেহেতু সরকার গঠন করেছি, আমরা এটার ব্যাপ্তিটা আরও বৃদ্ধি করতে পেরেছি। সরকারের এসব ইতিবাচক উদ্যোগ নিয়ে যারা সমালোচনা করেন তাদেরও জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। দলীয় হোক বা যাই হোক, সে যদি কোয়ালিফাই করে এটার জন্য, ফ্যামিলি কার্ডের জন্য, তাহলে সে পাবে। তো একই রূপে অবশ্যই আমরা একটা রাজনৈতিক সরকার, আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আমাদের রাজনৈতিক সংগঠনের মাধ্যমেই আমরা জনগণের যাদের এই সকল সহায়তা প্রয়োজন সেই লিস্টগুলো আমরা তৈরি করে থাকি সাধারণত। ঈদুল ফিতরের আগে আর্থিক সহায়তা পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। তাদের দাবি ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। প্রধানমন্ত্রীর উপলক্ষে আমাদের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেনের হাতে এই ঈদ উপহার পেয়েছি, বহুত খুশি হয়েছি। ভালোই লাগছে, কিন্তু আমরা যেটা সবসময় আশা করি যে বিএনপি সরকার আসলে এই গ্রুপ পরিবারগুলোকে দায়িত্ব নেবে। আমরা এখন আশা করি যে তারা যেন আমাদের পুরোপুরি দায়িত্বটাই নেয়। আমরা এতটুকুই চাই, আমার ভাইয়ের বিচারটা চাই, আর তাদের সন্ধান চাই, তাদের সাথে কি করা হয়েছিল এটা জানতে চাই। আর উনি তো বলেছেন আমাদের ঘর বাড়ি করে দিবেন, অর্থ সহায়তা দিবেন। দেখা যাক, আল্লাহ ভরসা। সারা দেশে গরিব, দুস্থ, অসহায় গুম পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অক্সিজেন সংকটে ২ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালের নতুন মেডিসিন ভবনের ৫ম তলায় স্টোর রুমে ফোমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় পাশের ওয়ার্ডগুলোতে আতঙ্ক ছড়ায়। রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় ভবন থেকে রোগীদের সরিয়ে নেয়ার সময় অক্সিজেন সংকটে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৩ আনসার সদস্য। রোগীদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মশিউল মুনির। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারার জন্য কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারি হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। আইসিসির সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। মানিক মাহমুদের রিপোর্ট। নিরাপত্তার কারণ দেখিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের আমলে। বিশেষ করে ওই সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে ছিলেন অনমনীয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি টাইগারদের। আবার নতুন করে আলোচনায় বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টি। এবার নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নজর এই বিষয়টির দিকে।
বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দিব এবং সেই তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিব এবং আমাদের কাছে মনে হয় যে ক্রীড়া কূটনীতিটি আমরা আরও বেশি জোরদার করা উচিত। শুধু বিশ্বকাপ ক্রিকেট নয়, ফের ময়নাতদন্ত হবে ক্রিকেট বোর্ডের নির্বাচনও। সম্প্রতি বোর্ড গঠন নিয়ে এনএসসির পদক্ষেপে তৈরি হয়েছে নতুন আশঙ্কার। তবে তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষায় প্রতিমন্ত্রী। এই অভিযোগগুলোর একদম নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আমি আশা করি সেই প্রতিবেদন আমার কাছে আসার পরে আমরা আমাদের যারা এই তদন্ত কমিটির সাথে রয়েছেন তাদের সাথে কথা বলে এবং আমি আইসিসির সাথে কথা বলে নিজে কথা বলে তারপরে পরবর্তী পদক্ষেপ নেব। প্রতিমন্ত্রী জানান, খতিয়ে দেখা হবে সংবাদ মাধ্যমের সাথে বিসিবির দূরত্ব আর বোর্ডের পরিচালকদের মধ্যকার কোন্দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নারী নির্যাতনের বিচারে গুরুত্ব। কৃষি কার্ড বিতরণের পরীক্ষামূলক উদ্বোধন পয়লা বৈশাখে টাঙ্গাইল থেকে। ট্রেন বাসে ঘরমুখো মানুষের ভিড়, নৌপথেও ফিরছেন অনেকেই। যানজটের জায়গাগুলো মনিটর করছে সরকার। দেশে আর কারো আধিপত্য মানবে না জনগণ, মন্তব্য জামাত আমিরের। নির্বাচনে পরাজিতদের প্রশাসক নিয়োগ দিচ্ছে বিএনপি, অভিযোগ সংবাদ সম্মেলনে। লারিজানি ও সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান, কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ মোস্তফা কামালের। ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিহীন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglabihinnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglabihinnews। ধন্যবাদ।